10 নম্বর পার্টে আমরা দেখেছি লি ববিকে ক্যামেরা দিয়ে দেখছিল যে সে জিনা সম্পর্কে কথা বলছে। তখন লি তাড়াতাড়ি জিনাকে কল করে বলে যে তাড়াতাড়ি তুমি সেখান থেকে জীবন নিয়ে পালিয়ে যাও। তো এর পরের পার্টে আমরা দেখতে পাই জিনা অ্যান্ড্রুকে বলে ভাই আমাদের এখানে অনেক বিপদ। এরপর তারা গিয়ে দরজা লক করে নেয়। এন্ড্রু এখানে একটা জানালা দেখতে পায়। তারপর ডাক্তার এসে দরজা ধাক্কায়, কিন্তু দরজা লক হওয়ার কারণে সে খুলতে পারে না। তারপর সে একটি চাবি দিয়ে দরজা খোলে, কিন্তু ভেতরে গিয়ে দেখে সেখানে কেউই নেই। তাই ডাক্তার গেটের ওয়াচম্যানকে অ্যালার্ট হতে বলে, কিন্তু তার আগেই তারা গেটের সিকিউরিটি সার্চ করে চলে যায়। তখন ডাক্তার সিকিউরিটিকে কল করে বলে তাদেরকে কোনোভাবেই যেতে দিও না, কিন্তু তারা তো সেখান থেকে চলে গেছে। জিনা বলে চলো বেঁচে তো গেছি। ওইদিকে ডাক্তার তাদের পিছু করতে চায়, কিন্তু এনজিও তার গাড়ির টায়ার আগেই পাঞ্চার করে দিয়েছে। এরপর সে অন্য একটি গাড়ি বের করতে বলে। অন্যদিকে রাস্তার মধ্যে জিনাদের গাড়ির পেট্রোল খারাপ হয়ে যায়, তাই তারা পেট্রোল স্টেশনে যায়। যখন তারা গাড়ির পেছনে ডিকি খোলে তখন ভেতরে ওই উইটনেসকে দেখতে পায়, মানে জিনারা ওই উইটনেসকে বাঁচিয়ে এনেছে। তখন ওই উইটনেস বলে আমি একটু বাথরুমে যাব। এটা বলে সে বাথরুমে যায়। এর মধ্যে সেখানে ববি চলে আসে আর ফোনে ডাক্তারের উপরে চিল্লাতে থাকে যে তুমি তাদেরকে কিভাবে যেতে দিলে, আর ওই লোকেরা কোন রাস্তা দিয়ে গেছে, আমি ওই রোডেই দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি বলো। এরকম ভাবে সে জোরে জোরে কথা বলতে থাকে। তখন উইটনেস বাথরুম থেকে বের হয় আর ববি তাকে দেখতে পায় আর ডাক্তারকে বলে চিন্তা করো না, আমি তাকে দেখে নিয়েছি। উইটনেস ভয়ে দৌড়াতে থাকে আর একটা গাড়ির সামনে গিয়ে ধাক্কা লেগে সেখানেই মারা যায়। তখন ববি জিনা আর এন্ড্রুকে বলে আমি তোমাদেরকে ছাড়বো না, তোমরা দুজন এর লয়ার তাই না, তোমাদেরকেও আমি কিছু জিজ্ঞাসা করব। তখন এন্ড্রু বলে দেখেন আমি একটা কল করব এখনই। ববি হাসে আর বলে তুমি যাকে চাও তাকে কল করে নাও, আমার কেউ কিছুই করতে পারবে না। কিন্তু এন্ড্রু যখন যে নাম নিয়ে কথা বলে তখন ববি চমকে ওঠে। পরের সিনে আমরা দেখি ববি, নাথান, জেজে আর তার বডিগার্ড বসে কথা বলছে। ববি জেজেকে জিজ্ঞাসা করে তুমি ওই দুজনকে হাসপাতালে কেন পাঠিয়েছো, বলো কি এমন কথা আছে যে তুমি উইটনেসের থেকে জানতে চাও। জেজে বলে আসলে আমার তোমার উপরে সন্দেহ আছে। ওই উইটনেস কিনিয়ার হাজবেন্ডকে টিনাইন গ্যাস আর লিকেজ হওয়ার সব কথা বলেছে, যে সব কিছু কিনিয়ার হাজবেন্ড ফোনে রেকর্ড করেছিল। আমি এটা জানতে চাই যে ওই ফোন কোথায় আছে। ববি চমকে ওঠে আর ভাবে যে কিভাবে ওই ফোনের ব্যাপারে জানতে পারলো, যাকে আমি আমার সিক্রেট জায়গায় সেভ করে রেখেছি। যে বলে যখন আমার এজেন্ট ওই ফোনের ব্যাপারে খোঁজ নিচ্ছিল তখন তারা জানতে পারে তুমি ওই উইটনেসকে মেরে ফেলতে চাও, এই জন্য আমার তোমার উপরে সন্দেহ হয়েছে। তাই তাদের দুজনকে আমি তোমার সত্যিটা খুঁজে বের করার জন্য পাঠিয়েছি। ববি তো এখানে কোনো কথাই বলতে পারে না, তাই সে নাথানকে বলে আমি এসব আপনার ভালোর জন্য করেছি। তারপর ববি আবার জেজের উপরে রেগে যায় আর বলে তুমি আমার কাজের মধ্যে দখল নিতে এসেছো, এটার কোনো হক নেই তোমার। এটা বলে ববি রাগে ওয়াশরুমে চলে যায়। নাথান জেজেকে বলে তুমি ববিকে সন্দেহ করো না, সে আমার সাথে অনেক বছর থেকেই কাজ করছে। তখন জেজে তার বডিগার্ডের দিকে একবার তাকায়। বডিগার্ড ইশারা বুঝতে পারে আর সে উঠে সেও ওয়াশরুমে চলে যায়। ববি তাকে দেখে মারতে যায়, কিন্তু বডিগার্ড তাকে খুবই মারে আর বলে আমি আগে ক্রিমিনাল স্কোয়ারে কাজ করেছি, তোমাদের মতো হাজার গ্যাংস্টারকে কিভাবে ঠিক করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। দ্বিতীয়বার কখনো যদি জেজের সামনে কথা বলার চেষ্টা করেছো তাহলে সেখানেই শেষ করে দেব। এটা বলে সে চলে যায়। অন্যদিকে জিনা আর এন্ড্রু ক্যাফেতে বসেছিল। তখন লি জিনাকে কল করে আর বলে তুমি কি ঠিক আছো? জিনা বলে হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু তুমি আমার এত চিন্তা কেন করছো? লি বলে সেরকম কিছু না, আসলে তুমি আমার থেকে ওই টাকা ধার নিয়েছো না, তাই টাকা না দিয়ে যদি উপরে চলে যাও তাহলে আমার টাকা কে দেবে? তো এটা শোনার পর জিনা কল কেটে দেয়। তো এরপর এন্ড্রু জিনাকে বলে একটা কথা বলো, তোমাকে কি লি বলেছিল যে হাসপাতালে তোমার বিপদ আছে? জিনা তখন হ্যাঁ বলে। এই কথা শুনেই এনজিও লির উপরে সন্দেহ হয় যে এটা লি কিভাবে জানলো, আর এই কথা এরপর সে জেজেকে জানায়। জেজে এই কথা শুনে চমকে ওঠে আর বলে লি এটা কিভাবে জানতে পারলো। এখন তার ববির কথা মনে পড়ে যে ববির অফিসে কেউ ঢুকেছিল আর ববি তার পেটে চাকু ঢুকিয়ে দিয়েছিল। সে ভাবতে থাকে ওইটা সেই লি নয় তো, যদি ওইটা লি হয় তাহলে সে ববি সম্পর্কে জানতে কেন চাচ্ছে। তাই যে এনজিওকে বলে কালকে তুমি অফিসে গিয়ে লিকে চেক করে দেখবে তার শরীরে কোনো কাটা চিহ্ন আছে কিনা। অন্যদিকে জিনা অনেক কষ্ট পাচ্ছিল, কারণ সে জেনে গিয়েছে যে কিনিয়ার সব কথাই সত্যি। তারপর সে কিনিয়াকে সাহায্য করতে পারছে না। যদি সে তাকে সাহায্য করতে চায় তাহলে তাকে ডোডো গ্রুপের বিপক্ষে যেতে হবে আর তারপরে তাকে জব থেকে বের করে দেওয়া হবে, যেটা সে চায় না, কারণ কত কষ্ট করার পর সেই জবটা পেয়েছে, এই জন্য সেই জবটা হারাতে চায় না। তারপর জিনা কিনিয়ার ফোনে যে উইটনেসের কল এসেছিল সেই নাম্বারটি ডিলিট করে দিয়ে কিনিয়াকে তার ফোন দিয়ে দেয়
আর বলে এটা নিচে পড়েছিল তাই ভাবলাম তোমাকে দিয়ে দেই। তারপর লি আর জিনা একটা বারে আসে। জিনা এখানে ড্রিঙ্ক করে আর ইমোশনাল হয়ে লিকে বলে আমরা কি জীবনে কখনো সত্যের সাথ দিতে পারবো না? সত্য সবসময় কেন মিথ্যা প্রমাণ হয়? লি তো বুঝতে পারে না যে কোন বিষয়ে সে কথা বলছে। লি তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু জিনা তো নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তাই লি তাকে বাসায় ছাড়তে যায়। তখনই সেখানে এনজিও আসে আর লিকে বলে জিনাকে আমি নিয়ে যাব। লি বলে একে ড্রিঙ্ক আমি পান করিয়েছি, তাই তাকে বাসায় আমি রেখে আসব, বুঝতে পেরেছো? তারপর আর কি দুজনের লড়াই শুরু হয়ে যায়। এর মধ্যে লি জিনাকে ছেড়ে দেয় আর বেচারি নিচে পড়ে যায়। তখন সেখানে জিনার ফ্রেন্ড মানে যে একজন পুলিশ অফিসার সে আসে আর তাদেরকে বকাবকি করে আর বলে ভালো হয়েছে যে জিনা আমাকে মেসেজ করেছিল, না হলে তো তোমরা দুজন তাকে এখানে মেরে ফেলতে। এটা বলে সে জিনাকে নিয়ে চলে যায়। তখন এনজিও লিকে বলে চলো কিছুক্ষণ ড্রিঙ্ক করি। লি বলে আমি কেন তোমার সাথে ড্রিঙ্ক করব? এটা বলে সে যেতে থাকে। তখন এনজিও তার হাত ধরে টান দেয় আর তখন লিয়ের পেটে ব্যথা লাগে আর সে পেটে হাত দিয়ে বলে ছাড়ো আমাকে। এখানেই এনজিও লিয়ের উপরে সন্দেহ হয়। লি সেই লোক যে ববির অফিসে ঢুকেছিল। তো এখানে লিয়ের টিমের একটা ছেলে যার নাম গ্রে, সে লিকে বলে যে তুমি আর রশি ডেটিং করছো। লি বলে পাগল হয়েছো নাকি? আমাদের মধ্যে এরকম কিছুই নেই। আর তুমি এসব কিছু কেন জিজ্ঞাসা করছো? কোথাও তোমার নজর রশির উপরে নেই তো? গ্রে লজ্জা পেয়ে বলে হ্যাঁ আমি রশিকে ভালোবাসতে শুরু করেছি। লি বলে সাবাস, তুমি টেনশন করো না, আমি লাভারদের মেলাতে এক্সপার্ট, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। হঠাৎ করে সেরেল এসে লিয়ের উপরে কফি ফেলে দেয়। তারপর কফি পরিষ্কার করার বাহানায় শার্ট উপরে তুলে কাটা জায়গা দেখে নেয়। আসলে সে জেনে শুনে এরকম করেছে কারণ এনজিও তাকে পাঠিয়েছিল যে লিয়ের পেট চেক করো যে তার পেটে কোনো কাটা জায়গা আছে নাকি। এনজিও তো এমনিতেই শিওর ছিল কিন্তু আরো ভালো করে শিওর হতে চাইছিল। তারপর সেরেল এনজিওকে বলে দেয় হ্যাঁ লিয়ের পেটে ক্ষত জায়গা আছে। তখন এনজিও তাড়াতাড়ি জেজেকে কল করে বলে ববির অফিসে যে ঢুকেছিল সেটা লি ছিল 100%। অন্যদিকে জেজের বডিগার্ডও লিয়ের ব্যাপারে খোঁজ খবর নিয়েছে। সেখান থেকে সে জানতে পারে লি ববির ক্লাবে বারটেন্ডারের কাজ করে। মনে হয় এটা তার কোনো সিক্রেট মিশন। বডিগার্ড বলে স্যার লি অনেক বুদ্ধিমান, তাকে আমাদের গ্যাংয়ে নেওয়া উচিত। কি মনে হয় আপনার? অনেক লাভ হবে আমাদের। কিন্তু জেজে বলে বেশি বুদ্ধিমান লোকেদের কাছ থেকে দূরে থাকা ভালো, কিন্তু এটা তাড়াতাড়ি খোঁজ নিতে হবে যে সে ববির সম্পর্কে জানতে কেন চাচ্ছে। এখান থেকে আমাদের নেইলকে দেখানো হয় যে কিমিকে বলে তোমার বিপক্ষে যে পজিশনে দাঁড়িয়েছে সে অনেক পাওয়ারফুল লোক মনে হচ্ছে কিন্তু সে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, তাই তাকে আমরা টাকা দিয়ে খুব সহজেই কিনতে পারবো। তখন কিমি বলে বাবা এটা তো ভুল, তাই না? নেইল হাসে আর বলে পলিটিক্সের মধ্যে কোনো ভুল হয় না, আর পলিটিক্সের মধ্যে বেশি ভূমিকা তো টাকারই। নেইল ওই পজিশন ক্যান্ডিডেটকে তার বাসায় ডাকে আর বলে আমি শুনেছি আপনার অনেক ঋণ, যদি আপনি আপনার নমিনেশন ফিরিয়ে নেন আর আমার মেয়েকে সাপোর্ট করেন তাহলে আপনি বুঝে নিন আপনার ঋণ আর নেই। আমি আপনাকে এত অ্যামাউন্ট দেব যে আপনি ভাবতেও পারবেন না। কিন্তু সে একজন নেক ইমানদারি লোক, তাই সে নেইলকে বলে আপনি আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না, মনে রাখবেন এটা। কিন্তু যখন নেইল অ্যামাউন্ট বলে তখন শুধু তার মুখ খোলা থাকে, তার ইমানদারি শেষ হয়ে যায়। নেইল বলে একটু সময় নিয়ে ভেবেচিন্তে আমাকে বলো। প্যানিও সেখানেই বসেছিল আর তাদের এসব কথাবার্তা শুনছিল। যখন সে সবকিছু লিকে বলে লি তো চমকে ওঠে আর বলে নেইলের কাছে এত টাকা কোথা থেকে আসলো? প্যানি লিকে বলে তুমি এখন কোথায় যাচ্ছ? লি বলে কাজে যাচ্ছি। আবার কোথায়? প্যানি বলে কোথায়? তুমি ওই ক্লাবে কাজ পেলে কিভাবে? লি বলে সব রশির কামাল, আমি তাকে অবমূল্যায়ন করেছিলাম কিন্তু সে খুবই সক্ষম এবং সাহসী পরিণত হয়েছে। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যখন রশি ওই ক্লাবে কাজ করছিল তখন সেখানকার একটা ক্লায়েন্ট ক্লাবের একটা মেয়েকে অত্যাচার করছিল আর বলে কোথায় আছে ববি, ডাকো তাকে। তখন রশি তাকে বলে চুপচাপ ওই মেয়েকে ছেড়ে দাও। তখন ওই লোকটি বলে ঠিক আছে আমি তাকে ছেড়ে দিচ্ছি কিন্তু তোমার আমি অনেক খারাপ অবস্থা করব। লোকটি রশির দিকে যাওয়ার আগে রশি তাকে উপরে উঠিয়ে মেঝেতে ফেলে দেয় আর তার গলা চেপে ধরে বলে দ্বিতীয়বার কোনো মেয়ের উপরে হাত ওঠাতে যেও না, না হলে আমি তোমার হাত ভেঙে দেব। রশিকে ওই সময় ববি দেখে ইমপ্রেস হয়ে যায়। ববি রশিকে একা ডেকে তার সাহস আর ফাইটিং এর অনেক প্রশংসা করে। ববি রশিকে জিজ্ঞাসা করে তুমি আর কি কি জানো? রশি তাকে অনেক কথাই বলে আর তার লির কথা মনে পড়ে যায় যে লি বলে দিয়েছিল তুমি ববিকে বলবে তুমি মাসাজও করতে জানো। তখন রশি ববিকে বলে হ্যাঁ আমি মাসাজও খুব ভালো করতে পারি। ববি বলে এটা তো খুবই ভালো কথা, তাহলে আমার শরীরে খুব ব্যথা করছে, আমাকে একটু মাসাজ করে দাও। তো এদিকে ওই মাসাজের জন্য লি তৈরি হচ্ছে। তারপর আমরা দেখি লি ক্লাবে পৌঁছে যায় যেখানে রশিও আছে। লি রশিকে বলে সাবধানে থেকো, সেজন্য আবার তোমার সাথে উল্টাপাল্টা কিছু না করে বসে। রশি বলে সে যদি এরকম কিছু করে তাহলে ওই সময় তার জন্য সেই সময়, বুঝতে পেরেছো? লি বলে হ্যাঁ আমি আবার কার চিন্তা করছি, আমার তোমার ব্যাপারে তো চিন্তা করাই উচিত না, বরং উল্টো ববির চিন্তা করা উচিত। জানি না তুমি তার কি অবস্থা করবে, একটু সাবধানে মাসাজ করো বেচারাকে, হাত পা আবার ভেঙে দিও না। অল দ্য বেস্ট। এটা বলে সে রশিকে ভেতরে পাঠিয়ে দেয়। রশিও মাসাজ শুরু করে দেয়।
রশি ববিকে বলে মাসাজের সময় ড্রিঙ্ক করলে ভালো লাগবে আপনার। ববি বলে ও হ্যাঁ, এটা বলে ববিও হ্যাঁ বলে দেয় আর ড্রিঙ্ক নিয়ে আসে লি। আর লি গ্লাসে কোন একটা পাউডার ঢেলে ববিকে ড্রিঙ্ক দেয়। ববি ড্রিঙ্ক করে নেয়। কিছুক্ষণ পরে সে ঘুমিয়ে পড়ে। তারপর লি একটা ইনজেকশন বের করে আর রশিকে বলে এটা হলো দাঁতের সিরাম। আসলে আমি যখন মাইকেলের কাছে আটকে গিয়েছিলাম তখন সে আমাকে এই ইনজেকশনটা দিয়েছিল। এই ইনজেকশন দিলে মানুষ ঘুমের মধ্যেও সত্যি কথা বলে দেয়। ঠিক তখনই ববির গার্ড দরজায় নক করে আর বলে বস, আপনার সাথে একজন দেখা করতে এসেছে, তাড়াতাড়ি বাইরে আসেন। লি রশিকে ইনজেকশন দিয়ে বলে তুমি ববিকে ইনজেকশন লাগাও, বাইরেরটা আমি দেখে নিচ্ছি। এটা বলে সে বাইরে আসে আর তাদেরকে বলে তোমরা কি জানো না তাকে ডিস্টার্ব করা ঠিক হবে না। গুন্ডারাও লজ্জা পেয়ে যায় আর বলে বসও না সবসময় রাসলীলার মধ্যেই থাকবে। তারপর আমরা জেজেকে দেখতে পাই যে এসপিডি টিমের 2 জন মেম্বারকে নিয়ে ওই বিল্ডিং এর সামনে আসে। তার মধ্যে একজন গ্রেও ছিল যে রশিকে প্রপোজ করার জন্য লিয়ের থেকে সাহায্য চেয়েছিল। অন্যদিকে ববি তো বেহুশ হয়ে পড়েছিল। তারপর তারা 2 জন তার গলা থেকে মালা খুলে হার্ডব্রিক্স বের করে আর সেটা কপি করা শুরু করে। শুধু এতটুকুই না, ববি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে সিক্রেট বক্সও খুলে ফেলে। তারপর ববিকেও অন্যদিকে ধাক্কা দিয়ে দেয়। লকারের মধ্যে অনেক টাকা, সোনা, গহনা, ব্ল্যাক মানির যত হিসাব কিতাব আর সেই মোবাইলটাও আছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। আর মোবাইলের পেছনে একটা ফ্যামিলি ফটো আছে, কিন্তু লি তো এই ইম্পর্টেন্টের ব্যাপারে জানে না, তাই সে ওখানে ফোনটা রেখে দেয়। লি ডকুমেন্টের সব পিক তুলে নেয়। যে বাইরে বসে আছে তখন জেজের গার্ড বলে লি এখানে আছে, আমরা তাকে এখানেই ধরতে পারবো। কিন্তু জেজে বলে তাকে ধরা বাদ দিয়ে আমাদের এটা এখন জানতে হবে যে লি কার জন্য ইনফরমেশন কালেক্ট করছে, তাহলে আমরা তার উদ্দেশ্য জানতে পারবো। তারপর লি ববির থেকে তার সুইচ ব্যাংকের সমস্ত ডিটেলস নিয়ে নেয়, যেখানে সে সমস্ত ব্ল্যাক মানি ডিপোজিট করে রেখেছে। আর যখন কাজ শেষ হয়ে যায় তখন রশি বলে আমার উপরে অ্যাটাক করো, না হলে এখানকার লোকেদের আমার উপরে সন্দেহ হবে। পরের সিনে রশি গলায় আঘাত নিয়ে ববির অ্যাসিস্ট্যান্টের কাছে যায় আর বলে ববি আমাকে এত মেরেছে, আমি জানতাম না সে এত বড় জানোয়ার, আমি এখানে আর কখনো কাজই করব না। লিও অ্যাক্টিং করা শুরু করে আর বলে আমিও জানতাম না যে ববি এতটা নোংরা লোক। দেখছেন তো স্বার্থ সিদ্ধি হয়ে গেলে কেমনে লোক চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, যে একজন মহিলাকে এতটা অত্যাচার করতে পারে সে যার সাথে যা ইচ্ছা করতে পারে, আমিও এখানে কাজ করব না, এটা বলে লিও চলে যায়। এরকম ভাবে দুজন সেখানে খুব ভালোভাবে পারফরমেন্স করে সেখান থেকে বের হয়ে আসে। যখন ববির জ্ঞান ফেরে তখন সে বুঝতে পারে না যে এখানে কি হয়েছে। ববির একটি লোক বলে বস, নেশায় অবস্থায় আপনি ওই মেয়েটার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন, ওই বেচারি মেয়ে কাজ ছেড়েই চলে গেছে। ববি হতবাক হয়ে যায় আর ভাবে আমি এরকম কি করেছি। হঠাৎ ববি তার নেকলেস চেক করে আর বলে পেনড্রাইভ তো ঠিকই আছে। তারপরে গিয়ে সে লকার চেক করে, তখন দেখে টাকা পয়সা সব ঠিকই আছে। তারপর সে একটু শান্তি ফিল করে যে যাই হোক সবকিছু তো যেরকম সেরকমই আছে। অন্যদিকে যে লিয়ের গাড়িকে ফলো করে, কিন্তু লি প্রথম থেকেই জানতে পারে যে তাকে ফলো করছিল। আসলে গ্রে জেজের সাথে এসেছে, সে লিকে মেসেজ করেছিল যে তোমাকে ফলো করছে। তাই লি তার গাড়িকে জেজের বাসার সামনে নিয়ে দাঁড় করায়। জেজে তো অবাক হয় যে লি আবার আমার বাসায় কেন যাচ্ছে। বাসার কাছে গিয়ে লি জেজেকে কল করে, তখন জেজে সেখানে পৌঁছে গিয়ে লিকে বলে আমাকে কল কেন করছো, তাও আবার আমার বাসায় এসে। লি বলে আমার আপনাকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার আছে। ববির কাছে যে ব্ল্যাক মানি আছে না, তার সব ডিটেলস পেনড্রাইভে আছে আর তার মধ্যে নাথানেরও ব্ল্যাক মানি যুক্ত আছে। যে বলে ওইসব কিছু তো ঠিক আছে, কিন্তু এটা তুমি আমাকে কেন দিচ্ছ, তুমি তো মজুর হয়ে কাজ করো। লি বলে আমি যখন ববির খোঁজ খবর নিচ্ছিলাম তখন আমি ডোডো গ্রুপের বিষয়ে অনেক কথাই জানতে পেরেছি। এই ডিটেলস এতটাই সেন্সিটিভ যেটা মোজো হ্যান্ডেল করতে পারবে না, এজন্য আমি আপনাকে দিচ্ছি। আপনি তো ডাইরেক্টর এই কোম্পানির, ভালো মন্দ আপনি খুব ভালোভাবেই জানেন, আর আপনার প্রতি আমার আনুগত্য প্রমাণ করার এর থেকে ভালো সুযোগ আর পাবো না, এজন্য এটা আমি আপনাকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। লিয়ের কথা শুনে যে তো হার্টবিট থেমে যায় আর ভাবে এই ছেলে তো আমার কত রেসপেক্ট করে, কিন্তু আমি তো এই ছেলের উপরে সন্দেহ করে বসেছি। যে সমস্ত ইনফরমেশন নিয়ে লিকে তার বাসার ভেতরে নিয়ে যায় আর লিকে একটা এক্সপেন্সিভ ঘড়ি গিফট করে। অন্যদিকে লি গ্রেকে সাহায্য করার কথা বলেছে, তাই লি গ্রেকে একটা বারের কথা বলে যেখানে রশিও থাকে। গ্রে রশিকে তার মনের কথা বলে দিতে চায়, কিন্তু সে অনেক ড্রিঙ্ক করে ফেলে আর রশির উপরে পড়ে যায়। রশি তখন তাকে বাইরে তুলে নিয়ে আসে। ড্রিঙ্ক করার ক্ষমতা না থাকার জন্য তাকে বকাঝকাও করে আর বলে যতটুকু তুমি পান করতে পারবে ততটুকুই করো, বুঝতে পেরেছো। কিন্তু গ্রে রশির প্রশংসা করে যে তুমি কত স্ট্রং, আমাকে উঠিয়ে নিয়ে এসেছো। তারপর আমরা চেয়ারম্যানকে দেখতে পাই যে তার ফ্যামিলির সাথে বসে ডিনার করছিল। চেয়ারম্যানের ওয়াইফ না জানি কেন এত টেনশন করছে। নাথান বলে মা আপনি এত টেনশনে কেন আছেন। চেয়ারম্যানের ওয়াইফ চেয়ারম্যানকে জিজ্ঞাসা করে যে সত্যি কথা বলেন, আপনার টেবিলের উপরে স্যালোমির পিক আইডি কি করছিল, আপনি কি এখনো তার খেয়ালের মধ্যে আছেন।
আমি শুনেছি আপনার একটা নাজায়েজ ছেলেও আছে। চেয়ারম্যান বলে, হ্যাঁ তো কি হয়েছে, তুমি তো শ্যালোমিকে এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে, আর এইসব কিছু তোমার জন্য হয়েছে। এসব কথা শুনে নাথান আর সিন্ডি চমকে ওঠে আর বলে, আমাদের বাবার সম্পর্ক ছিল, আবার তার দ্বিতীয় একটা ছেলেও আছে। চেয়ারম্যানের ওয়াইফ বলে, আপনাকে বিয়ে করার পর থেকে আমি একা একা বেঁচে আছি, আপনি কখনো আমার আর আমার বাচ্চার সাথে 2 মিনিট শান্তিতে কাটিয়েছেন? কিন্তু চেয়ারম্যান বলে, লাইফে আমি তোমাকে বিয়ে করে অনেক বড় ভুল করেছি। এই কথা বলে চেয়ারম্যান সেখান থেকে উঠে চলে যায়। তারপর পিএ চেয়ারম্যানের অফিসে গিয়ে বলে, এটা আপনি কি করলেন স্যার? ম্যাডাম যদি না থাকতো তাহলে আপনার ফ্যামিলিও থাকতো না। চেয়ারম্যান বলে, আমি প্রত্যেকদিন এসবে বিরক্ত হয়ে গিয়েছি, এখন শুধু আমাকে আমার ছেলেকে খুঁজে বের করতে হবে। সে নাজায়েজ হোক, তারপরেও তো সে আমারই ছেলে, তাড়াতাড়ি তার খোঁজ করো। তারপর পিএ মোজোর সাথে দেখা করে। পিএ মোজোকে বলে, চেয়ারম্যানের ছেলের ব্যাপারে তুমি কতটুকু খোঁজ খবর নিয়েছো, কিছু জানতে পেরেছো কি? মোজো বলে, আমি আমার লোক দ্বারা আমেরিকায় তার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেখানে তার সমস্ত রেকর্ড ডিলিট করা হয়েছে। এজন্য আমি আমার দ্বিতীয় টিম সেখানে পাঠিয়ে পুনরায় ইনভেস্টিগেশন করব, দেখি কি হয়। কিন্তু হ্যাঁ, তার বদলে আপনাকে আমার সাহায্য করতে হবে। ডোডো গ্রুপে আমাকে কেউ সম্মান করে না, সবাই যে যার কথার উপরে চলে। এজন্য আমার এরকম পজিশন চাই যে আমি চেয়ারম্যানের কাছে যেতে পারবো, তার বিশ্বাস জিততে পারবো। আপনি শুধু আমাকে আপনার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিন। অন্যদিকে জিনা আর এনজিও ওই হাসপাতালের ওয়ালেট হিসেবে কাজ করে। তখন পুলিশ এসে কিনিয়াকে অ্যারেস্ট করে নেয়। তারা কিনিয়াকে বলে, টিনান লিকেজে তোমারও হাত রয়েছে। কিনিয়া তো চমকে ওঠে আর বলে, এটা কিভাবে সম্ভব? আমি তো তার বিপক্ষে লড়ছি। এখানে সবকিছু পরিষ্কার বোঝা যায় যে এটা নাথানের একটা চাল ছিল। জিনা তাদের জিজ্ঞাসা করে যে এরকম করে কিভাবে তাকে অ্যারেস্ট করতে পারেন, অ্যারেস্ট ওয়ারেন্ট দেখান। তারা অ্যারেস্ট ওয়ারেন্ট দেখালে জিনাও কিছু করতে পারে না। জিনা কিনিয়াকে বলে, আপনি চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি লয়ার নিয়ে পুলিশ স্টেশনে যাব। কিন্তু অ্যান্ড্রু তাকে থামায় আর বলে, তুমি যদি ডোডো গ্রুপের বিপক্ষে কিছু করো তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। জিনা অসহায় হয়ে কান্না করতে থাকে আর বলে, আমি কোথায় ফেসে গিয়েছি। অন্যদিকে কিনিয়াকে অ্যারেস্ট করার কথা শুনে নাথান অনেক খুশি হয়ে যায়। তারপর জেজে যখন তার অফিসে আসে তখন এন্ড্রিউ সেখানে শান্তিতে বসেছিল। এন্ড্রিউ জেজেকে বলে, এখন তো আমাদের নাথানের বিরুদ্ধে অনেক এভিডেন্স আছে, তাহলে তাকে সরিয়ে ওই জায়গায় আমাকে বসানোর এত দেরি কিসের? জেজে বলে, একটু ধৈর্য ধরো, পরের বার নাথানকে এমন মারবো যে সে আর উঠতে পারবে না, তখন তুমি তোমার বাবার ছেলে হয়ে যাবে। টিভিতে কিনিয়াকে অ্যারেস্ট করার খবর ছড়িয়ে পড়ে। কিনিয়াকে দেখে লি রিয়েলাইজ করে যে ববির লকারে যে ফোন দেখেছিল সেই ফোনের পেছনে ওই মহিলার ফটো লাগানো ছিল। লি ভাবতে থাকে যে কিনিয়ার ফোন ববির কাছে কিভাবে আসলো, আর ববি সেই ফোন লকারে কেন রেখেছে, কি এমন হতে পারে? অবশ্যই ওই ফোনের মধ্যে কোনো রহস্য আছে। আর লি তো অনেক বড় সুযোগ পেয়েছিল ওই ফোন নেওয়ার, কারণ সে ওই লকার খুলেও ছিল আর ফোন হাতেও নিয়েছিল। যদি সে ওই ফোন নিত তাহলে সমস্ত রহস্য সে জানতে পারতো। কিন্তু একটা সমস্যা হচ্ছে, যদি ফোন সে নিয়ে নিত তাহলে সে ফেসে যেত, কারণ ববি বুঝতে পারতো যে লকার থেকে ফোন মিসিং। তারপর লি প্যানিকে বলে, মোবাইলে যে ফটো ছিল না সেখানে একটা ছোট বাচ্চার ছবিও ছিল, আমাদের তাকে খুঁজে বের করতে হবে। তারপরে ওই হাসপাতালে দেখায় যেখানে জিনার ভাই আছে। প্যানি তার অ্যাসিস্ট্যান্টকে সেই হাসপাতালে পাঠিয়েছিল যাতে সে জিনার সত্যিটা জানতে পারে। আসলে জিনা তার নাম চেঞ্জ করে ডোডো গ্রুপে জয়েন করেছিল, সে তার ভাইয়ের নামও অন্য কিছু রেখেছিল। তাই প্যানি কনফার্ম হতে চেয়েছিল যে আসলে ওইটা জিনারই ভাই নাকি, যে জিনা কিছু বছর আগে লিয়ের বাসায় কাজ করত। তারপর প্যানির অ্যাসিস্ট্যান্ট জিনার ভাইয়ের বেডের কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে তো অন্য কোনো নামই লেখা ছিল। কিন্তু অ্যাসিস্ট্যান্ট যখন তার রিয়েল নাম ধরে ডাকে তখন ছেলেটা বলে, হ্যাঁ এটা আমি, কিন্তু আপনার কি চাই? এখানে অ্যাসিস্ট্যান্টের বিশ্বাস হয়ে যায় যে এটা জিনারই ভাই, আর তার বোন যে ডোডো গ্রুপে কাজ করছে সে ওই জিনাই, যে কিছু বছর আগে লিয়ের বাসায় কাজ করত। অন্যদিকে আমরা জিনাকে দেখতে পাই যে অন্য হাসপাতালে আছে যেখানে কিনিয়ার মেয়ের ট্রিটমেন্ট হচ্ছে। ওই বাচ্চা অনেক কান্না করে আর বলে, আমার মাকে কেন অ্যারেস্ট করা হয়েছে, সে কোনো কিছুই ভুল করেনি। জিনা তাকে শান্ত করে আর বলে, খুব তাড়াতাড়ি তোমার মাকে তারা ছেড়ে দেবে। ঠিক তখনই সেখানে লি আসে। জিনা তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? লি বলে, ওটা তো আমি পরে বলবো, কিন্তু আগে বলো তুমি এখানে কি করছো? আর বাইরে প্যানি দাঁড়িয়েছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট কল করে বলে, এই হাসপাতালে যে ছেলে আছে সেই জিনার ভাই। আসলে ডোডো গ্রুপে যে কাজ করে সেটাই আসল জিনা, যাকে লি খুঁজছে। লি তো জানতো না যে এটাই সেই জিনা যে তার বাসায় কাজ করত। ঠিক তখনই জিনা আর লি বাইরে আসে আর তাদেরকে দেখে প্যানি চমকে ওঠে। লি তাকে জিজ্ঞাসা করে, তুমি তাকে এভাবে কেন দেখছো? জিনাও কিছু বুঝতে পারে না। আর এর মধ্য দিয়েই এই পার্টটি শেষ হয়ে যায়। তো কেমন ছিল আজকের এই গল্পটি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।